নমস্কার, এসএটিভি সংবাদে সঙ্গে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার গুলশানে ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজারে ভয়াবহ আগুন, ৫ সদস্যের কমিটি গঠন, ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বারবার রাতে আগুন লাগা নিয়ে প্রশ্ন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। দুর্ঘটনা না নাশকতা, গোয়েন্দাদের খুঁজে বের করার আহ্বান মেয়র সাইদ খোকনের। বিদেশি চ্যানেলে দেশি পণ্যের অবৈধ সম্প্রচারে আর্থিক সংকটে গণমাধ্যম, ১ এপ্রিল থেকে বন্ধ না হলে ব্যবস্থা জানালেন তথ্যমন্ত্রী। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কাল, বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী, অনিয়ম বন্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এবার রাজধানীর গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটের কাঁচা বাজারে আগুনে পুড়ল ২০০রও বেশি দোকান। সকাল 6:45টার দিকে এই আগুনের সূত্রপাত। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন নেভাতে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ছাড়াও ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ভোর ৫টা ৪৮ লাগা এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহায়তা করতে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরের একটি কসমেটিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। কারণ এরকম রাত্রের বেলায় যখন সবাই ঘুমিয়ে থাকে আগুন ধরে গেল, তার মানে কোনো এক জায়গায় এটার মিস্টেক আছে, কোনো এক জায়গায় প্রবলেম আছে। সেই প্রবলেমটা তদন্ত বোর্ড খুঁজে বের করবে। প্রায় ৩.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ধ্বংসাবশেষের আশপাশে ব্যবসায়ীদের হাহাকার থেমে নেই। আগুনটা লাগছে কেমন এটা মনে কর বলতে মনে করেন আগুনটা লাগছে ঘাট আছে, ঘাটে বললাম স্যার আমরা পানি দেওয়ার চেষ্টা করছি। আর আমরা ২০ লাখের মতন আমার আর কালকে রাতটা আমি মাল ঢুকে গেছি, ফুল লোড করে গেছি, আজকে দোকানদারি করবো। ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আগুনের ঘটনা পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। পারফিউমের দোকান ছিল যেটা আমাকে বলেছে, আমি এখন পর্যন্ত সঠিক জানি না। আমাকে ফায়ার ব্রিগেড যেটা বললো ওখান থেকে সূত্রপাত। এখানে আছে ১৮৮টি এবং বাকিগুলো এখানে আছে, কিন্তু আসলে এইভাবে অস্থায়ী সমাধান কিন্তু কোনো সমাধান হয় না। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান আলোচনায় বসে ১৫ দিনের মধ্যে এর স্থায়ী সমাধান করা হবে। যেখানে যে ঘটনা ঘটছে সেটাকে শুধু কথার কথা নয়, তার প্রেক্ষিতে আমরা কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। আমরা গতকালকে পরিষ্কারভাবে বলেছি যে মানব সৃষ্ট ঘটনার কারণে যদি কারো মৃত্যু হয় সেটাকে আমরা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসাবে গণ্য করব। সার্বিক বিষয় তদারকি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন মাহবুবুল আলম হানিফ। আমি মেয়র সাহেবকে বলেছি যে এটা একটা স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য। 2 বছর 3 বছর পরপরই এখানে আগুনে পুড়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, সর্বশান্ত হবেন, জানের নিরাপত্তা নিশ্চিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা দেখতে চাই না। এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে আগুনের ঘটনা ঘটেছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করে ব্যবসায়ীরা। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। এদিকে ডিএনসিসির এই মার্কেটে ২০১৭ সালে ৩ জানুয়ারিতেও আগুন লেগেছিল। সেবার ব্যাপক ক্ষয়ক্ষতির পর অনেকেই নতুন করে ব্যবসা শুরু করেন, কিন্তু ঘুরে দাঁড়ানোর আগেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় দিশেহারা তারা। রোজগারের একমাত্র অবলম্বন হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পাশাপাশি প্রতিবার রাতের বেলায় আগুন লাগার কারণ নিয়েও প্রশ্ন তোলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মোহসেন কবির। আজকে আবার সব শেষ হয়ে গেছে, আমাদের আর ঘুরে দাঁড়াবার মতন আমাদের আর কোনো ইয়ে নেই। এর আগে 2তলা দোকান ছিল, তার কোনো ক্ষতিপূরণ পাই নাই। আমরা কই যাব, কার কাছে যাব আমরা? ২০১৭ সালের ৩ জানুয়ারির ভয়াবহ আগুনে পুড়ে যায় ডিএনসিসির কাঁচা মার্কেট সহ দোতলা ভবনের কয়েকশো দোকান। ওই ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকে নতুন করে শুরু করেন ব্যবসা, কিন্তু ঘুরে দাঁড়ানোর আগে আবারও আগুন লাগায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। ২০১৭ সালে ৩ জানুয়ারি কিন্তু আমি টাকা সবার কাছ থেকে নিছি, কেউ কাছ থেকে ১ লাখ টাকা নিছি, করতে ৫ লাখ টাকা নিছি, পার্টি আছে তাদের কাছ থেকে বাকি আনছি, তারা আবার আমাদেরকে দিচ্ছে। এখন কি তারা আবার দিবে আমাদেরকে? আমাদের কুড়ি পুড়ে গেছে, আমাদের ক্ষয়ক্ষতি দিবে কিনা জানি না, আল্লাহ জানে। আমাদের ক্ষয়ক্ষতি এখন তো 10টি পয়সা পায় নাই। এটা দিয়ে আমার ছেলে পেলে মানুষ আমার সে ব্যারিস্টার হয়েছে, আমার পড়ালেখা করছে, এটা দিয়ে এটা যদি ধ্বংস হয়ে যায় আমি কোথায় যাব? আমার তো সে সামর্থ্য না একটা দোকান কিনার। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছিলাম যে সিটি কর্পোরেশন আমরা বৈশা একটা নেগোশিয়েশন করেন,
ওনারা আদৌ আজ পর্যন্ত আগান নাই। আগামী রমজানকে সামনে রেখে বেশিরভাগ দোকানে অতিরিক্ত পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা, কিন্তু আগুনের হাত থেকে বাঁচাতে পারেননি একটি পণ্যও। প্রতিটি দোকান যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বারবার অগ্নিকাণ্ডের এমন ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন আগুন লাগার কারণ নিয়ে। 3টার পরে কিভাবে এখানে ফায়ার হয়? ওই মার্কেটে কোনো হোটেল নাই, কোনো কিছু নাই। 3টার পরে কিভাবে বারবার আগুন লাগে? ডিসিসি মার্কেট। এগুলো সাবোটাজ কিনা আমরা দাবি করব যেন এগুলো তদন্ত সাপেক্ষে কারণটা উদ্ঘাটিত হয়। কাঁচা বাজারের পাশাপাশি মুদি মনোহরি ও কসমেটিক্সের প্রায় 200 দোকান ছিল ডিএনসিসির একাংশের এই মার্কেটটিতে। 2017 সালের 3 জানুয়ারি গুলশানের এই ডিএনসিসি মার্কেটের ভয়াবহ আগুনে পুড়ে গিয়েছিল শত শত দোকান। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিলেন ব্যবসায়ীরা। ওই আগুনকে পরিকল্পিত বলে অভিযোগ করেছিলেন তারা। 2 বছর পর আবারও এই আগুনের ঘটনায় শঙ্কিত ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ওই ঘটনার পর আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা নেওয়া হলে আজকের এই দুর্ঘটনাটি ঘটত না। মহসিন কবির, এসএটিভি, গুলশান, ঢাকা। রাজধানীতে বারবার অগ্নিকাণ্ড, দুর্ঘটনা নাকি নাশকতা, তা গোয়েন্দাদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এছাড়া আগুন আতঙ্ক কমাতে দাহ্য পদার্থের কেমিক্যাল টিসিবির মাধ্যমে আমদানিরও পরামর্শ দেন তিনি। ঢাকা চেম্বার আয়োজিত চকবাজার ট্র্যাজেডি বর্তমান করণীয় বিষয়ে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন সমস্যার কথা জানান ব্যবসায়ীরা। রিয়াদ হাসানের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। 2010 সালে নিমতলী ট্র্যাজেডিতে নিমেষেই পুড়ে ছাই হয় বেশ কয়েকটি ভবন, প্রাণ হারায় 125 জন। আর মাত্র কদিন আগেই চকবাজারের ট্র্যাজেডিতে সেই একই কারণ, অর্থাৎ কেমিক্যালের ভয়াবহতায় আবারও প্রাণ যায় 67 জনের। কেন এমন প্রাণহানি আর কেমিক্যালের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, এ নিয়ে মুক্ত আলোচনায় মূল সমস্যাগুলো তুলে ধরেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। গুলশানে আগুন লাগছে 6:45 সময়, সেখানেও বলতেছে বডি স্প্রের জন্য আগুন লাগছে। কাজে এটা তো বাই প্রোডাক্টের, এটা ফিনিশ গুডসের যদি আগুন লাগে সেটা তো আমরা কেমিক্যাল, ডাইরেক্ট কেমিক্যালের জন্য দায়ী না। বাতিল ছিল বা পুরাতন ছিল, সেই কেমিক্যালের আলোকে 50 লক্ষ টাকা জরিমানা করা হলো। 70 বছর বয়স ওই দোকানদারের 50 লক্ষ টাকাকে জরিমানা দেওয়া কি কঠিন কাজ এই বিপদের মধ্যে? কেরানীগঞ্জে নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে কি সেখানে প্রশাসন আমাদের প্রবলেম করে, টাকা দাবি করতেছে, এই দাবি করতেছে। তো আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। দাহ্য পদার্থকে টিসিবির মাধ্যমে আমদানি করেন না, কে না করে? টিসিবি বন্দুক আমদানি করে, গুলি আমদানি করে, এটাও করুক। আমরা খুশি মনে বলবো, যেটা আমরা এক নম্বর কথা আমরা এগুলো করি না। তারপরেও আমাদের প্যারাফিনের মতন আইটেমকে ড্রামে দেখলে আতঙ্কিত হয়ে যায় মানুষ। আরে এটা কি রে ভাই? ব্যবসায়ীদের বিভিন্ন দাবির বিষয়ে কিছুটা একমত হলেও ফায়ার সার্ভিস মহাপরিচালক পুরনো ঢাকার আগুনের ঝুঁকি কমাতে রাস্তা প্রশস্ত করা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। আবাসিক ভবন বা আবাসিক এলাকায় যে কোনো ধরনের কেমিক্যাল কারখানা এবং গোডাউন স্থাপন করা যাবে না। পুরাতন ঢাকার বিদ্যমান রাস্তা ও গলিপথ কমপক্ষে 20 ফুট প্রশস্ত করে রাস্তাসমূহ সবসময় বাধামুক্ত রাখতে হবে। যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় পুরাতন ঢাকার মহল্লা ভিত্তিক পঞ্চায়েতের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে হবে। এক্ষেত্রে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। সবশেষে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র কথা বলেন সাম্প্রতিক রাজধানীতে কয়েকটি ভবনের অগ্নিকাণ্ড নিয়ে। তার মতে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল সরকারি ব্যবস্থাপনায় আনা প্রয়োজন। দাহ্য পদার্থ বলা হয়, সেগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে টিসিবির মাধ্যমে ইম্পোর্ট করা যায় তাহলে সেখানে একটা কন্ট্রোল থাকতে পারে। প্রয়োজনে গোয়েন্দা সংস্থা, পুলিশের সমন্বয়ে আপনারা তদন্ত কমিটি যেটা গঠন করবেন, সেখানে গোয়েন্দা সংস্থা, পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করুন, যেখানে আপনার আজকের ঘটনা এবং অন্যান্য ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে, একেবারে সব কিছুকে আমরা বাদ দিয়ে চিন্তা করতে চাই না। এ সময় পুরনো ঢাকার বাবুবাজারে একটি নতুন ফায়ার ইউনিট গঠনের আশ্বাসও দেন দক্ষিণের মেয়র। আমাদেরকে বলেছেন আমাদের বাবুবাজার ব্রিজের নিচে একটা ফায়ার স্টেশন যদি করা যায়, খুব চমৎকার। রিয়াদ হাসান, এসএটিভি, ঢাকা। অন্যদিকে বনানীর এফআর টাওয়ারে আগুনে নিহতদের গ্রামের বাড়িতে এখনও চলছে শোকের মাতম। নিহত 25 জনের মধ্যে নারায়ণগঞ্জের ফজলে রাব্বি ও আহমেদ জাফর, দিনাজপুরের মামুন, টাঙ্গাইলের তুষার এবং পাবনার আমির হোসেন রাব্বির পরিবারে আহাজারি এখনও থামেনি। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলের অবহেলার অভিযোগ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিহতদের স্বজনদের। সেই সাথে অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসকে সৌরভ।
25 পরিবারের স্বপ্নপোড়ার সাক্ষী হয়ে এখন দাঁড়িয়ে আছে বনানীর FR টাওয়ার, কিন্তু কোনোভাবেই থামছে না প্রিয়জন হারানো স্বজনদের আহাজারি। নারায়ণগঞ্জের ফতুল্লার ফজলে রাব্বি এবং সোনারগাঁয়ের আহমেদ জাফরের মরদেহ বাড়িতে পৌঁছার পর দুই পরিবারে শুরু হয় শোকের মাতম। একমাত্র উপার্জনকারী রাব্বিকে হারিয়ে শোকে কাতর পুরো পরিবারটি। সুন্দরে কইছে আমি বাইরে হইতে পারতাছি না, যে ফ্লোর অফিস এটা টাটকা পড়েছে। আমার বাবার কথা আমি শুনতে পারলাম না। শ্বশুর তো বুড়া মানুষ, অসুস্থ মানুষ, কিভাবে কি করবো আমরা বুঝতেছি না। এদিকে সোনারগাঁও উপজেলার নবীনগর গ্রামে আহমেদ জাফরের মরদেহ আনা হলে সেখানেও শোকের ছায়া নেমে আসে। বাবাকে ফেরত চায় দিনাজপুরের মামুনের 2 শিশুকন্যা। FR টাওয়ারে আগুন লাগার পর উপর থেকে নিচে লাফ দেয় মামুন। প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করছে অসহায় পরিবারটি। বউ নাতি এখন কি করবে? এখন প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই বলা, কেন এরকম, কেন আগুন লাগলে মানুষ বাঁচতে পারবে না? এখনো কান্না থামেনি বনানীর অগ্নিকাণ্ডে নিহত টাঙ্গাইলের তুষারের পরিবারের। স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার, তাই তুষারের এই অকাল মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারছে না তার পরিবার ও স্বজনরা। ধুমায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি হয়তো আর বাঁচবো না। নদী আমি আর 1 মিনিট বাঁচুম, জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল। ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকের সাথে মারা যায় পাবনার সাথিয়া উপজেলার আমির হোসেন রাব্বিও। এখনো তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পিতামাতা সহ স্বজনরা। অবশ্যই আমি ভবন মালিকের একটা জোর গলায় শাস্তি স্বরূপ এটা কিছু আইনের আওতায় আসতে হবে। অপরিকল্পিত ভবন নির্মাণ বা নগরায়নের কারণে আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয়, এ ব্যাপারে এখন থেকেই উদ্যোগী হবে সরকার, এমনটাই প্রত্যাশা নিহতদের পরিবারের। SK সৌরভ, SCTV নিউজ ডেস্ক। মুনাফা লাভের জন্য আইন না মেনে ভবন তৈরি করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাবেক এই মন্ত্রী বলেন, বনানীর অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলোতে আইন অমান্যকারীরা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে, সেদিকে আইনজীবীদের দৃষ্টি রাখা উচিত। রাজুক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দোষীদের গ্রেপ্তার করলে অন্য ভবনের মালিকরা সতর্ক হয়ে যাবেন বলেও মনে করেন তিনি। এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় এই ধরনের বিল্ডিং কোড না মেনে এই ধরনের নির্মাণ করা হয়েছে, এবং এটা তো সম্পূর্ণভাবে যারা এর সঙ্গে জড়িত, এটা তো এই লোকটা তো চিহ্নিত ব্যক্তি, এর জন্য তদন্ত দরকার পড়ে না। যিনি এই মালিক এই বিল্ডিংয়ে, তাকে আগে গ্রেপ্তার করতে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। প্রথম 2 দিন আগে যে ঘটনা ঘটেছে, দ্রুত তদন্ত করে এই ধরনের দোষী ব্যক্তিদের ব্যবস্থা নেন এবং দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের আইন অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে চিহ্নিত করে প্রকাশ্যে বিজ্ঞপ্তি দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। মেধাভিত্তিক জাতি গঠনের অন্যতম হাতিয়ার ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম এখন আর্থিক সংকটে পড়ে হুমকির মুখে। এর নেপথ্যে রয়েছে বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের অবৈধ সম্প্রচার, এমন শঙ্কা ও পর্যবেক্ষণ গণমাধ্যম ব্যক্তিত্বদের। তবে পরিস্থিতি উত্তরণে সহায়ক শক্তি হিসেবে পরিবেশকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একই সঙ্গে তিনি জানান, 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বন্ধে আইন প্রয়োগ করবে সরকার, প্রয়োজনে নেওয়া হবে কঠোর সিদ্ধান্ত। মিজান আহমেদের প্রতিবেদন। বেসরকারি চ্যানেল, 10,000 কর্মী, 6,000 কোটি টাকার বিনিয়োগ, সবার সামনে প্রশ্ন যে টেলিভিশন কি হারিয়ে যাবে কিনা বাংলাদেশ থেকে। দেশ টিভিতে অলরেডি আপনার 3 মাস স্যালারি নেই, এরকম অনেক জায়গায় হচ্ছে এই সমস্যাগুলো বহন করছে, কিন্তু কেন? ওই মুহূর্তে আপনারা ভেবে নিন যে আমার সেই সহকর্মীর অবস্থাটা কি হতে পারে। এতগুলো টেলিভিশন চ্যানেল তার প্রকৃত আইন কানুন ছাড়া, নিয়ম কানুন ছাড়া চলছে, এটা চলতে দেওয়া ঠিক হয়নি, যে কারণে এই সমস্যাটা এত ঘনীভূত হয়েছে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BJC আয়োজিত এই গোলটেবিল বৈঠকের শুরুতে এভাবেই নিজেদের শঙ্কা ও ক্ষোভের কথা জানান গণমাধ্যমের প্রতিনিধিরা। তবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের আর্থিক দুরবস্থার নেপথ্যে বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের সম্প্রচার এবং বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন ব্যয় কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বড় কারণ বলে মত দেন বক্তারা। প্রায় সবগুলো টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি, বিদেশি চ্যানেলগুলো ফ্রি টু এয়ার। সো আমার একদিকে সরকারও রেভিনিউ হারাচ্ছে, টেলিভিশনগুলো রেভিনিউ হারাচ্ছে। টেলিভিশনের আয় কমার মেইন ভিকটিম হয়ে যাচ্ছে আমরা যারা এখানে যারা কাজ করছি। আমি জানি এই প্রবলেমটা কেন হয়েছে। যতবারই ইউনিলিভার একটা কল নিতে যায় তখন এই প্রবলেম হয় এবং আমরা সবাই একসাথে বসতে চাই।
আইপিটিভি, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের ব্যবহার বাড়ায় আগামীতে এই সংকট আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেন বেসরকারি চ্যানেলের মালিকরা। শুধুমাত্র যে ইলেকট্রনিক মিডিয়ায় বাড়ছে তা না, প্রিন্ট মিডিয়ার চিত্র আরও ভয়াবহ। কারণ ইয়ং জেনারেশন এখন কিন্তু আর পত্রিকা পড়তে চায় না বা টেলিভিশনের সময় কাটে না। স্মার্ট টেলিফোন ইউজার হলো 8.5 কোটি। 8.5 কোটিতে যে আপনি পৌঁছাতে পারছেন। পর্যায়ক্রমে আলোচনা করে এই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রত্যাশাকে পূরণ করতে হবে আর সংকটকে সমাধান করতে হবে। এ সময় বিদেশি চ্যানেলে দেশীয় পণ্যের অবৈধ সম্প্রচার বন্ধে সরকারি উদ্যোগের কথাও জানান তথ্যমন্ত্রী। বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন বাংলাদেশে দেখানো, প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। শুধুমাত্র এই আইনটি যদি যথাযথভাবে মানা হয় তাহলেই বছরে আমি মনে করি 500 কোটি টাকার মতো বিজ্ঞাপন বাড়বে। আমি আজকেও এখানে আবারও বলছি, ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে আইন প্রয়োগ করা হবে। পাশাপাশি উৎপাদক হিসেবে লভ্যাংশের ন্যূনতম অংশ চ্যানেল মালিকদের সঙ্গে শেয়ার করতে চ্যানেল ডিস্ট্রিবিউটরদের প্রতি আহ্বানও জানান হাসান মাহমুদ। এখানে যে ভালনারেবিলিটি আছে কেবল অপারেটরদের ক্ষেত্রে সেটা না, লাভ কম আর বেশি হচ্ছে, লস হচ্ছে না কারণ। তো সুতরাং আমি আশা করব যে আপনারা এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর স্বার্থে আপনারা সহযোগিতা করবেন। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে কিছুটা শেয়ারিং হলে পরে তাহলে সবার জন্যই ভালো। আইপিটিভির জন্য নীতিমালা তৈরিতে কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরও সরকারি করের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এটাকেও আমরা একটা নিয়ম নীতির মধ্যে আনার জন্য আমরা অলরেডি এটার জন্য একটা কমিটি গঠন করেছি। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। চতুর্থ ধাপের নির্বাচনে আগামীকাল 107 উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এরই মধ্যে এসব উপজেলার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে ভোট গ্রহণে অনিয়ম এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের তথ্য নিয়ে বিস্তারিত সোহান খানের প্রতিবেদনে। উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী। যশোরে 8টি উপজেলার মধ্যে 7 উপজেলার সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি 7টা উপজেলায় ভোট হবে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিজিবি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকলে আমরা সম্মিলিতভাবে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করছি। এইখানের সম্মানিত নাগরিকগণ নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন, তাদের নাগরিক অধিকার নিশ্চিত হবে। চতুর্থ ধাপে নোয়াখালীতে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। কেন্দ্রগুলোতে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। বিজিবি, আনসার ও বিডিপি পুলিশ সহ র্যাবের 12টি মোবাইল টিম নিরাপত্তার দায়িত্বে থাকবে। জেলা পুলিশ সার্বিকভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন নিরপেক্ষ, নির্বিঘ্ন এবং সুষ্ঠু করার জন্য। খুলনা উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা পুলিশ, আনসার, বিজিবি সদস্যদের পাহারায় ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, বক্স, কালি সহ সরঞ্জাম সংগ্রহ করে কেন্দ্রে পৌঁছেছেন। আগামীকাল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার 9টি উপজেলার মধ্যে 7 উপজেলায় ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টাঙ্গাইলে 1006টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। চতুর্থ ধাপের নির্বাচনে পিরোজপুরের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এদিকে দিনাজপুরের সরঞ্জাম পাঠানোর পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সোহান খান, এসএটিভি নিউজ ডেস্ক। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মতে একাদশ সংসদ নির্বাচনের পর
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি প্রমাণ করে নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। চট্টগ্রামে সুজন প্রতিনিধিদের বিভাগীয় পরিকল্পনা সভায় তিনি এমনই মন্তব্য করেন। এ সময় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ সিকান্দার খান ও সুজনের চট্টগ্রাম জেলা সম্পাদক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন। তিনি বলেন, মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা হারালে অগণতান্ত্রিক ব্যবস্থার চর্চাকারীরা সুযোগ নিতে পারে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোকেও দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন তিনি। ভোট হলেও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার রদবদল, আর যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার রদবদল না হয় তাহলে অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার রদবদল হয়, এবং যেটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না, যেটা কারোর জন্য সুখকর হবে না। আর আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে এবং আরও অনেকগুলো স্থানীয় নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে গিয়েছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা একটা খাদের কিনারে এসে গিয়েছে। সহিংসতা ও উগ্রবাদ দমনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এক শ্রেণীর উগ্রবাদী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে উগ্রবাদকে উস্কে দিচ্ছে বলেও জানান তিনি। তার দাবি, সবার সহযোগিতায় দেশ থেকে জঙ্গিবাদ দমন করা সম্ভব হয়েছে। নিউজিল্যান্ডের ঘটনার পর উগ্রপন্থীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সতর্কতায় কোনো সহিংসতা হয়নি। পাশাপাশি দেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান তিনি। দেশেও বিভিন্ন ধরনের যে অসুস্থ বা উগ্রবাদী চিন্তা সুপ্তভাবে কিংবা জাগ্রতভাবে নাই এটি বলা যাবে না। এইটার জন্য আসলে এগিয়ে আসতে হবে প্রথমত ফ্যামিলিকে, পাশাপাশি মানে মানুষের প্রতি যে দায়িত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ যদি সন্তানদের ওইভাবে গড়ে তোলা যায় তাহলে কিন্তু তার ভিতরে যে প্রতিরোধ, প্রোটেক্টিভ যে ফ্যাক্টর, এটা গড়ে উঠবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনতে সব ধরনের কার্যক্রম শুরু করেছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সিলেটে এক শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, বিদেশে পালানো সব খুনিকে দেশে এনে শাস্তির মুখোমুখি করা হবে। আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখানে থাকা বঙ্গবন্ধুর খুনিকে দেশে আনার বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে বিচার ব্যবস্থা যাদের যাদের কনভিক্ট করেছে, দোষী সাব্যস্ত সবগুলোকে আমরা স্বদেশে ফিরিয়ে আনার জন্য যা যা করার সেই সব প্রচেষ্টা চালু করেছি, শুরু করেছি এবং বেশ জোর দিয়ে আমরা চেষ্টা করেছি। পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এ সময় আহত হয়েছে 3 পুলিশ সদস্য। ভোরে টেকনাফ সদর ইউনিয়ন হাবিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, শুক্রবার পুলিশ হোসেনকে আটক করে। এরপর আসামিকে নিয়ে হাবিরছড়া পাহাড়ি এলাকায় পৌঁছলে তাকে ছিনিয়ে নিতে একদল ইয়াবা কারবারি ও ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে হোসেন গুলিবিদ্ধ হয়। এদিকে ঘটনাস্থল থেকে 3টি দেশীয় অস্ত্র, 12 রাউন্ড গুলি, 40টি গুলির খোসা ও 2000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 21 পদকপ্রাপ্ত দেশবরেণ্য কণ্ঠশিল্পী খুরশিদ আলম। শুক্রবার রাতে ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া শহরতলি ঝোপগাড়ি এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তার প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর খুরশিদ আলমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন, এছাড়া তার কয়েকটি দাঁতও ভেঙে গেছে। তবে এখন তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক ডাক্তার সুশান্ত কুমার সরকার। জয়পুরহাটে শুক্রবার খুরশিদ আলমকে সম্মাননা প্রদান ও ভ্রাতৃত্ব মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় চালক সহ শিল্পী সহযাত্রী খোকন নামে এক ব্যবসায়ীও আহত হন। দেড় বছরেও কুল কিনারা হয়নি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার। 3 বার তদন্ত সংস্থা পরিবর্তনের পর এখন মামলাটির ভবিষ্যৎ আটকে আছে পিবিআইয়ের জালে। এরই মধ্যে আইনের ফাঁক গলে জামিনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেফতার 7 আসামি। নিরাপত্তাহীনতায় স্ত্রীর হাত ধরে বাড়ি ছেড়ে অনেকটা আত্মগোপনে চলে গেছেন সুদীপ্তর বাবা মেঘনাথ বিশ্বাস। সন্তান হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠিও লিখেছেন তিনি। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
বন্ধুর বাবার অসুস্থতার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির সামনে এভাবেই পিটিয়ে হত্যা করা হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তারও করে পুলিশ। তাদের 2 জনের জবানিতে উঠে আসে শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট লালখান বাজার এলাকার কথিত এক বড় ভাইয়ের নাম। কিন্তু এরপরই থমকে যায় মামলার কার্যক্রম। আইনের ফাঁকগলে বেরিয়ে আসে গ্রেপ্তার হওয়া আসামিরাও। সন্তান হত্যা মামলার এই অবহেলা দেখে গুমরে কাদা ছাড়া আর কী বা করার আছে এই বাবার? আমার চাওয়ার বা ভাবার কিছু নেই, আমি শুধু আমার ছেলে হত্যার বিচারটা চাই, শান্তিতে যেন একটু মরতে পারি। বেশি দিন বাঁচবো না, আপনি দেখতেছেন ভিতরে কিন্তু আমার খুব কষ্ট, খুব যন্ত্রণা। অবশেষে সন্তান হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠিও দিয়েছেন তিনি। আইনজীবীরা বলছেন তদন্ত কর্মকর্তাদের উদাসীনতার কারণেই মামলার কার্যক্রমে গতি আসছে না। এটাতে আমার মনে হয় এই সমস্ত স্পর্শকাতর মামলাগুলা, মানে পলিটিক্যাল মামলা, সুদীপ্ত হত্যা মামলা বা এই জাতীয় যে পলিটিক্যাল মামলাগুলা, সেগুলোর ব্যাপারে আপনার তদন্তকারী কর্মকর্তা যথেষ্ট সতর্ক হওয়া উচিত এবং যত্ন নেওয়া উচিত। চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি পুলিশের পর দুহাত ঘুরে এখন আটকে আছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে। তদন্তের অগ্রগতি নিয়ে পিবিআই এর পক্ষ থেকে কিছু না বললেও বললেন প্রসিকিউশনের এই উপপুলিশ কমিশনার। সুদীপ্ত হত্যা মামলায় এ পর্যন্ত আপনার 11 জন আসামি গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে 2 জন আসামি আপনার বিজ্ঞ আদালতে 164 মোতাবেক জবানবন্দি দিয়েছে। তারা আদালতে স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে জড়িত। সিটি কলেজ কেন্দ্রিক ছাত্র রাজনীতির আধিপত্য নিয়ে 2017 সালের 6 অক্টোবর হত্যা করা হয় সুদীপ্ত বিশ্বাসকে। কদিন পরে হত্যার ভিডিও সহ খুনিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এদিকে ক্ষোভ আর নিরাপত্তাহীনতায় সদরঘাট এলাকার দীর্ঘদিনের ভাড়া বাসা ছেড়ে অনেকটা আত্মগোপনে চলে গেছে সুদীপ্তর পরিবার। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv।